লাহোরে ফিরে ঈদ উপলক্ষে ডিনারের এক দীর্ঘ ধারাবাহিকতা শুরু হয়ে গেল। সালার ইমামাকে তার সামাজিক ও ব্যবসায়িক পরিমাণগুলো পরিচিত করাচ্ছিল। ঈদের চতুর্থ দিন এই প্রথম সে তাকে তার ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত ডিনার পার্টিতে নিয়ে গেল। বিশাল একটি হোটেলে আয়োজিত এই পার্টিতে গিয়েই ইমামার ঘাম ঝরতে লাগলো। উপস্থিত লোকদের একটি বড় অংশ বিদেশি নারী ও পুরুষের ভরপুর। এটি একটি ফ্যামিলি ডিনার পার্টি। সালার অন্তত তাকে এটি বলেই নিয়ে এসেছে, কিন্তু এতে কাদের ফ্যামিলি আসবে তা তাকে বলেনি। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো সে এখন মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় এসে পড়েছে। এখানে উপস্থিত নারীরা 20 থেকে 60 বছর বয়সের মধ্যে, কিন্তু এটা বোঝা মুশকিল হয়ে পড়েছে যে তাদের মধ্যে কে বয়সের কোন স্তরে রয়েছে। ঠোঁটে সিগারেট, হাতে ড্রিঙ্কস নিয়ে তারা একে অপরের সঙ্গে উষ্ণতা ও উচ্ছ্বাসের বিভিন্ন পুরুষের সঙ্গে আলিঙ্গন করতে করতে কথাবার্তা বলছে। শিফনের পোশাক ওড়না জড়িয়ে নিজেকে ইমামা বোকাশোকা সেকেলের নারী মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন নিজের ভিতরে উকি দিতে শুরু করছে। এই প্রথম সে সালার এবং তার বেশভূষার পার্থক্য লক্ষ্য করল। সালার একটি ব্র্যান্ডের কালো ডিনার স্যুটের সঙ্গে লাল ডোরাকটা টাই পরেছে। তাকে দেখে একদমই পরিবেশের একজন মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামা নিজের ব্যাপারে এই ভয়ঙ্কর সত্য উদ্ঘাটন করলো যে তার বেশভূষা সালারের এই লুকের সাথে একদম ম্যাচ করছে না। এখানে তারা যেন এক অদ্ভুত কাপল। ইমামার মনে হীনমন্যতার দ্বিতীয় ঢেউটি অত্যন্ত ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়ল। সালার একে একে বিভিন্ন জনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। সবার এমন আপ্যায়ন ও উষ্ণ অভ্যর্থনা ইমামা অবাক হচ্ছে। হঠাৎ তার উপলব্ধি হলো এর কারণও সালার। এই সম্মানজনক ভদ্রতা ও আচরণ সালার সিকান্দারের জন্যই, ইমামা হাশিমের জন্য নয়। সালারের স্ত্রী পরিচয়ের কার্ড যার গলাতেই ঝুলবে, সে এই সম্মানজনক আচরণ লাভ করবে, হোক তার বেশভূষা তার চেয়েও জঘন্য। এসব ভাবতে ভাবতে ইমামার হীনমন্যতার পারদ ক্রমশ উপরে উঠতে লাগলো। ইমামা ভেবেছিল পিআর বা পাবলিক রিলেশনে থাকার কারণে সালারের হয়তো এত সামাজিক, অথচ সে ধারণাও করতে পারেনি তার স্বামী পুরো পাকিস্তানে এই ব্যাংকের কয়েকটি প্রধান পদধারীর মধ্যে একজন। যারা তাকে সম্মান দেখাচ্ছে তারা মোটেও স্বতঃস্ফূর্ত নয়, আদব ও আনুষ্ঠানিক ভদ্রতায় দেখাচ্ছে। সালারের সঙ্গে দাঁড়িয়ে অবশেষে তার বেশভূষার মতোই আরও কিছু নারী দেখা পেল। ফলে সে কিছুটা আত্মবিশ্বাস পেল। তার মনে তারা একই, সেখানে অড কাপড় বা বেমানান যুগল নয়। ড্রিঙ্ক প্লিজ। ওয়েটার মদের ট্রে নিয়ে একদম তার পাশে এসে বলল। ইমামা চমকে ট্রের দিকে তাকালো। মদের বোতলে অ্যাপেল জুস দেখতে পেল। একটি গ্লাস হাতে নিল সে। তার সামনেই বিদেশি একজোড়া দম্পতির সঙ্গে কথা বলতে বলতে সালার অবচেতনে ইমামার দিকে না থেকেই তার হাত থেকে সেই গ্লাসটি নিয়ে নিল। ইমামা অবাক হলো। মুহূর্তের জন্য ইমামার মনে হলো এটি হয়তো সালার নিজেই পান করতে চাচ্ছে, কিন্তু গ্লাসটি হাতে নিয়ে সালার ওভাবেই সে দম্পতির সাথে কথা বলতে থাকলো। ওইটা তার আশেপাশের সবাইকে সার্ভ করতে করতে পুনরায় সালারের কাছে এলো। সালার ইমামার থেকে নেওয়া গ্লাসটি অসম্ভব নির্বিকার ভঙ্গিতে পুনরায় ট্রেতে রাখতে রাখতে ওয়েটারকে বলল, সফট ড্রিঙ্ক প্লিজ। ইমামা কিছুই বুঝে এলো না। ট্রেতে রাখা তার গ্লাসটিকে সে ক্রমশই দূরে যেতে দেখছে। অতঃপর সে সালার দিকে তাকালো। দেখলো সে এখনও কথা বলায় মুশকুল। কয়েক মুহূর্ত পর ওয়েটার অন্য একটি ট্রে নিয়ে উপস্থিত হলো। এবার ইমামা গ্লাস তোলার আগেই সালার নিজেই একটি গ্লাস তুলে তার হাতে দিল। অপর গ্লাসটি নিজের জন্য নিল। ও হ্যালো সালার। 40-45 বছর বয়সে একজন মহিলা সালারের দিকে আসতে আসতে তার সঙ্গে হাত মেলালো। তারপর বৃহত্ত বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে আন্তরিকতা মেখে তার কাঁধে হাত রাখল। সালার ওখানকার অন্যান্য পুরুষের মতো নারীদের সঙ্গে আলিঙ্গন করছে না, তবে কিছু নারীর সঙ্গে হাত মেলাচ্ছে। ইমামার কাছে এটি হজম করাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কে যেন আমাকে তোমার স্ত্রীর কথা বলল। এটা আমার জন্য একটি বড় সুসংবাদ। তবে বিয়ে করেছো তুমি? মহিলাটি তাকে বলল। সালার অত্যন্ত মার্জিতভাবে ইমামার পরিচয় করিয়ে দিল। মিসেস লায়েক তার সাথে কথা বলে তাকে ডিনারে আমন্ত্রণ জানালো। সালার মৃদু হেসে কোনো
দিন তারিখ নির্দিষ্ট না করে আমন্ত্রণ গ্রহণ করলো। ইমামা তার পেছনে কাউকে দেখে সালারকে মুচকে হাসতে দেখল। হাই রিমসা। ইমামা অজান্তেই পেছনে ফিরে তাকালো। ও হাই। রিমসাও মুচকি হেসে তার কাছে এলো। সালার দুজনকে একে অপরের সঙ্গে পরিচয় করালো। রিমসা অত্যন্ত প্রফুল্ল মনে তার সঙ্গে পরিচিত হলো। অনেক সৌভাগ্যবান আপনি। আপনার সঙ্গে যদি তার কখনো দেখা না হতো তাহলে এই বান্দার সঙ্গে আমি বিয়ে হতে চলছিল। রিমসা অত্যন্ত খোলামেলাভাবে ইমামাকে বলল। ব্যাস, সালার সাথে দেখা হতে আমার খানিক দেরি হয়ে গেল। সালারও প্রফুল্ল মনে হাসলো। রিমসা জিজ্ঞেস করলো, অলিমা অনুষ্ঠান কবে? 20 তারিখ, ইসলামাবাদে। ইমামা এবার সালারকে রিমসার কোনো কথা এড়িয়ে যেতে দেখল না। উল্টো সে তার সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করল। এই অনুষ্ঠানে সালারের কাছে আগত নারীদের মধ্যে একমাত্র রিমসার সঙ্গে একটু বেশি আন্তরিক সে। তাই তার ওপর থেকে দৃষ্টি সরাতে পারল না ইমামা। কিছু বলো। ফেরার পথে সালার তার নীরবতা উপলব্ধি করতে পারল। কি বলবো? কিছু একটা। ইমামা পুনরায় চুপ হয়ে গেল। অদ্ভুত লোক সব। সালার কিছুক্ষণ পর ইমামাকে বিড়বিড় করতে শুনল। সে চমকে তার দিকে তাকালো। অদ্ভুত কেন? এমন পোশাকে নারীদের এমন ব্যবহার তোমার ভালো লাগে? ইমামা তার চোখে চোখ রেখে প্রশ্ন করল। তুমি তাই পরো যেটা তোমার ভালো লাগে, তারাও তাই পড়েছে যেটা তাদের ভালো লাগে। ইমামা অবিশ্বাস্য চোখে সালারকে দেখল। তার থেকে অন্তত এমন উত্তর আশা করেনি। তোমার একটু খারাপ লাগেনি? আমার কাছে তারা সবাই শ্রদ্ধের মানুষ। কিছু আমার গ্রাহক আর কিছু এমনি পরিচিত। তোমার খারাপ লাগবে কেন? তুমি তো পুরুষ। নারীরা এমন পোশাক পরলে তো তোমার অনেক ভালোই লাগবে। কথা বলতে বলতে ইমামা বুঝতে পারেনি তার কথা কতটা কঠিন হয়ে যাচ্ছে। সালারের চেহারা লাল হয়ে গেল। এমন অনুষ্ঠানে আমি পুরুষ হিসেবে যাই না, মেহমান হিসেবে যাই। কে কী পড়লো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাছে প্রতিটা নারী তার পোশাকের বাইরে গিয়েও সম্মানযোগ্য। পোশাকের উপর ভিত্তি করে আমি কারো চরিত্র বিচার করি না। যদি তোমার মনে হয় যে তুমি ওড়না পরেছ তাই তুমি সম্মানযোগ্য, আর যে নারী আপত্তিকর পোশাক পরেছে সে সম্মানের যোগ্য নয়, তাহলে তুমি পুরোপুরি ভুল। ইমামা কিছুই বলতে পারল না। সালারের কথাই প্রথম সে তিক্ততা উপলব্ধি করলো। কেউ যদি তোমার পর্দার কারণে তোমার সম্পর্কে এই কথাগুলো বলে তাহলে তোমার কেমন লাগবে? এখন যেমন তুমি তাদের ব্যাপারে বলছো, তুমি তাদের পক্ষ নিচ্ছ কেন? ইমামা বিরক্ত হলো। আমি তাদের পক্ষ নিচ্ছি না। আমি শুধু এটা বলছি অন্যরা কি করে আর কি না করে তা আমাদের বিষয় নয়। এসব তোমার ভালো লাগে? তার প্রশ্নে সালার হাসলো। আমার ব্যক্তিগতভাবে এসব ভালো লাগে কি না এটা মূল বিষয় নেই। মূল বিষয় হলো এসব অনুষ্ঠানে আমাকে যেতে হয়, কারণ চাকরির সুবাদে আমাকে একটি সীমা অবধি সামাজিকতা বজায় রেখে চলতে হয়। একটা কথা জিজ্ঞেস করব? সালার অবাক হয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে কি তুমি কোনো মেয়েকে বিয়ে করে নিতে, যেমন যেমন মেয়ে ওখানে ছিল? ইমামা সরাসরি রিমসার কথা বলতে চাইলেও বলতে পারল না। তুমি বলতে চাচ্ছ পর্দাকারিণী এবং বেপর্দা নারী দুজনের মধ্যে কাকে বিয়ে করতাম আমি? সালার সরাসরি প্রশ্ন করে বসলো। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। সে মূলত এটা জানতে চাচ্ছিল। সত্যি করে তোমাকে একটা কথা বলবো, আমি কোনো নারীকে তার পর্দা দেখেই বিয়ে করতাম না। কোনো নারীর পর্দা করা আর না করা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ বাকি কিছু গুণ। ইমামা আজ একের পর এক ধাক্কা খাচ্ছে। একজন নারী যদিও সে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করে, মাথা এবং শরীর ঢেকে রাখে, কিন্তু যাকে আমি বিয়ে করতাম তার মধ্যে এই গুণটি ব্যতীত আর কিছু গুণ কামনা করতাম। কেমন গুণ? ইমামা মন অনুসন্ধানী হলো। ধৈর্য, সহনশীলতা ও আনুগত্য। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল। ডিগ্রি, ওভারলুক, ম্যানারিজম এবং পর্দা, এই সব কিছুই থাকে মেয়েদের মধ্যে, কিন্তু এই দুটো গুণ বিরল হতে চলেছে এখন। ইমামার কোনো সন্দেহ থেকে থাকলে তা এখন দূর হয়ে গিয়েছে। আমাকে কেন ভালো লেগেছে তোমার? অবশেষে সে সালারকে জিজ্ঞেস করেই ফেলল। শুধু পর্দায় তো তোমাকে মোহনমুগ্ধ করে না, আনুগত্য এবং সহনশীলতা তো আমি কখনো দেখাইনি। তাহলে
জানি না, এটা সেই প্রশ্ন যার উত্তর কখনো আমি খুঁজে পাইনি। তোমাকে অপছন্দ করার একাধিক কারণ বলতে পারবো, কিন্তু পছন্দ করার আমার কাছে কোনো কারণ নেই। সালা গাড়ি চালাতে চালাতে বলে চলল। প্রথমে তুমি আমাকে কৌতূহলী করে তুলতে, তারপর অস্বস্তি দিতে লাগলে, তারপর আমাকে ভীত ও তাড়িত করতে লাগলে, তারপর আমি তোমাকে ঈর্ষা করতে লাগলাম, তারপর হিংসা এবং সর্বশেষে মহব্বত। সালার খানিক অসহায়ভাবে হাসলো। এই সবগুলো পর্যায়ের মধ্যে কেবল একটি জিনিস একই ছিল, তা হলো আমি তোমাকে কখনো আমার মাথা থেকে ঝেড়ে ফেলতে পারিনি। তোমার কথা মনে পড়তো এবং মনে পড়ে। আমার মন কেবল তোমার দিকেই ছুটে চলে। অপদস্থ যা করার তা করে আল্লাহ তাআলা আমাকে আমার সক্ষমতা বুঝিয়ে দিয়েছেন, এটাই, আর কিছু নয়। তাই আমাকে এটা কখনো জিজ্ঞেস করো না যে তোমাকে কেন ভালো লেগেছে। এটি ভালোবাসার চেয়ে বেশি অসহায়তা বহিঃপ্রকাশ। যদি এসব কিছু না হতো তাহলে কি আমার পরিবর্তে অন্য কেউ বিয়ে করে নিতে, যেমন রিমসাকে? সারা চমকে তার দিকে তাকালো, তারপর হেসে ফেলল। তার মানে এই প্রশ্ন রিমসার জন্য করা হচ্ছে? তুমি একটা বোকা। তাকে তোমার ভালো লাগে তাই না? ইমামা তার হাসি উপেক্ষা করে গম্ভীর হয়ে প্রশ্ন করল। হ্যাঁ, তবে একজন বন্ধু এবং সহকর্মী হিসেবে, সালার বলল। ইমামা নিশ্চুপ রইল। সালার মনে হলো ইমামা কোনো গম্ভীর চিন্তায় মগ্ন। কি হলো? সালার তার হাতে হাত রাখতে রাখতে বলল, কিছু না, তোমার সাথে দাঁড়িয়ে তাকে ভালো লাগছিল। আর মাঝে মাঝে পাশাপাশি দাঁড়ালে অনেক মানুষকেই ভালো লাগে, এমনকি দুজন শত্রু পাশাপাশি দাঁড়ালেও। তাতে কি? সালা তার কথা খনন করলো। কিছু না, এমনি মাথায় এলো। আমি তোমার সঙ্গে অনেক ভালো আছি মামা। এটি আমার জীবনের সবচেয়ে ভালো সময়। এখন আমার জীবনে আর কোনো অপ্রাপ্তি নেই, তাই তুমি তোমার এসব আজগুবি অনুমান ও কল্পনা থেকে দূরে থাকো। ডিনারে যাও, খাবার খাও, মানুষের সাথে কথাবার্তা বলো, ব্যাস এতটুকুই। সেই জগৎকে সঙ্গে করে বাসায় নিয়ে এসো না। রাতে উপন্যাস পড়তে পড়তে ইমামা সালারের কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। সালার ল্যাপটপে তার কাজ করছে। উপন্যাস থেকে চোখ সরিয়ে সালারের দিকে তাকিয়ে রইল সে। সালার তার কাজে মগ্ন হয়ে আছে। সালার। কিছুক্ষণ পর সে সালারকে ডাকলো। হ্যাঁ। ওভাবেই কাজ করতে করতে সালার উত্তর করল, এমনিতেই তুমি অনেক ভালো মানুষ। তার প্রশংসা করতে সে একটু অদ্ভুত লজ্জা অনুভব করছে। আচ্ছা। সালার ওরকম ব্যস্ত হয়ে আছে। ইমামার মনে হলো সালার হয়তো তার কথা খেয়াল করে শোনেনি। আমি তোমার প্রশংসা করেছি, ইমামা পুনরুক্তি করল। অনেক ধন্যবাদ। সালারের কথার স্বর আগের মতোই স্বাভাবিক। তোমার ভালো লাগেনি? তার এমন স্বাভাবিক ভাব ইমামকে মানতে পারছে না। কি? সালার চমকালো। আমি তোমার প্রশংসা করেছি, আর আমি তোমার সুক্রিয়া জ্ঞাপন করেছি, কিন্তু তোমার ভালো লাগেনি। ইমামা খানিক অনুসন্ধান হলো। কি ভালো লাগবে আমার? তুমি মূলত আমার কথা শুনে আমাকে ভালো মানুষ বলছো, কর্ম দেখে বলনি। কর্ম দেখে বললে আমার খুশি লাগতো, কিন্তু এই মুহূর্তে এমন কোনো কাজ তোমার সামনে উপস্থাপন করতে পারছি না। ইমামা কিছুই বলতে পারল না। সালার পুনরায় তার ল্যাপটপে মনোযোগী হয়ে পড়ল। ইমামা কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি আমার হাত থেকে এক গ্লাস পানি কেন নিয়েছিলে? হঠাৎ ইমামার এই বিষয়টি মনে পড়ল। কারণ আমি চাইনি তুমি আমাকে গুলি করো। ইমামা তার অপ্রাসঙ্গিক উত্তরে অবাক হলো। এটা কেমন কথা? ওটা মদ ছিল। ইমামা নড়তে পারল না। সরি। সালা ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তার কাছে দুঃখ প্রকাশ করল। ইমামার চেহারায় বিমর্ষ হয়ে গেল। এসব পার্টিতে হার্ড ড্রিঙ্কসও থাকে, এগুলোকে সোশ্যাল ড্রিঙ্কস মনে করা হয়। সারার গুরুত্ব সহকারে তাকে বোঝাতে বোঝাতে পুনরায় স্ক্রিনের দিকে মনোযোগী হলো। ইমামার মন যেন সব কিছু থেকে উঠে গেল। জীবনেই প্রথম সে মদ দেখেছে, এমনকি হাতেও নিয়েছে। আর যদি সালারের পাশে না দাঁড়াতো তাহলে হয়তো পান করেও ফেলতো। তার স্বামী এসব পার্টিতে গিয়ে অভ্যস্ত। তাহলে সে কতদিন কতটুকু নিজে এসব থেকে বাঁচিয়ে রাখতে পারে? আসলে কি বেঁচে থাকে নাকি না? তার বিশ্বাসে আবারও চিড় ধরতে শুরু করলো। এক সপ্তাহের ভেতরেই সে কারো চরিত্র বুঝে উঠতে পারবে না। যেখানে সালার বিয়ের প্রথম মাসেই তাকে পূর্ণভাবে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছে,
কয়েক মুহূর্ত আগে সালারের জন্য হৃদয়ের জাগ্রত শ্রদ্ধা যেন সেকেন্ডেই কোথাও উধাও হয়ে গেল। সে আয়নায় সে সালারের প্রতিবিম্ব দেখছিল। সে আয়নায় যেন পুনরায় কুয়াশাবৃত ঝাপসা হয়ে গেল। তার বুঝে আসছে না সালারকে সে পরবর্তী কথাটা কি বলবে। সালার তার ইমেইলে মগ্ন হয়ে আছে। ইমামা উঠে রুম থেকে বেরিয়ে এলো। অপর বেডরুমে ওয়াশরুমে এসে উদ্দেশ্যহীনভাবে তার বাম হাত ঘষে ঘষে ধুতে লাগলো। এটি নিঃসন্দেহে বোকামিপূর্ণ কাজ, কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তা দূর করার জন্য এছাড়া আর কিছুই করতে পারছে না সে। অযথা বাসার প্রতিটি রুমে হাঁটতে লাগলো। ঘুম তার চোখ থেকে পরিপূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার প্রশান্তি আসমানকে কেন আশঙ্কা জমিন ছাড়া কায়েম করেন না, সে ভাবল। এই ঠান্ডায় কতক্ষণ ধরে সে ছাদের রেলিংয়ে এসে দাঁড়িয়ে আছে তা তার চিন্তাতেও এলো না। এখানে কি করছো তুমি? পেছন থেকে সালার গলা তার চিন্তার ধারাবাহিকতা ভেঙে দিল। সালার দীর্ঘক্ষণ তাকে রুমে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এলো। আমি ইমামা চমকে পেছনে ফিরে তার দিকে তাকানো। আমি নিচে দেখছিলাম। নিচে কি? সালা তার কাছে এসে নিচে উকি দিল। নিচে? ইমামা নিজেও জানে না। নিচে কিছুই নেই। সালার তার মুখ গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করলো। তার কাছে ইমামাকে অনুভূতি শূন্য লাগলো, কিংবা চিন্তিত। ভেতরে যেই ইমামা কোনো জবাব দিল না। চুপচাপ শাল ঠিক করতে করতে ভেতরে আসতে লাগলো। তুমি শুয়ে পড়ো, আমি একটু পর আসবো, ইমামা ভেতরে আসতে আসতে বলল। আমি কিছুক্ষণ টিভি দেখব। সালা থমকে গেল। ইমামা রিমোট হাতে নিয়ে টিভি অন করতে লাগলো। বিয়ের পর এই প্রথম সে টিভিতে এতটা আগ্রহ দেখাচ্ছে। টিভিতে কোনো বিশেষ প্রোগ্রাম দেখাচ্ছে কি? সালার প্রশ্ন করল। না, এমনি দেখব। ইমামা তার দিকে না তাকিয়ে বলল। সে চাচ্ছিল সালার এখান থেকে চলে যাক, কিন্তু সে উল্টো তার পাশে সোফায় বসে পড়ল। তার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। ইমামা খানিক বিরক্ত হয়ে তার দিকে তাকালো। আমি মদ পান করি না ইমামা। এই ফল আমি বহু আগে আস্বাদন করেছি। এই স্বাদ ও প্রভাব দুটোই আমার জানা। আমার না দুঃখ ভালোনার কোনো প্রয়োজন আছে, আর না মদমত্ত হয়ে কোনো উন্মাদ আনন্দের দরকার। এটি আমার কাছে আমার ছেড়ে দেওয়া গুণাগুলোর একটি। তুমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে কেবল এই দোয়াই করো, তিনি যেন আমাকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরিয়ে সরিয়ে না দেন। ইমামা তার কাছ থেকে প্রশ্নের প্রত্যাশা করছিল, উত্তরের নয়, কিন্তু সে কোনো মনোবিদের মতো তার মন পড়ছিল। এখন তুমি টিভি দেখতে চাইলে দেখো, আর নয়তো এসে শুয়ে পড়ো। গুড নাইট বলেই সে টিভি অন করে রিমোটটি ইমামার হাত ধরিয়ে দিল। বেডরুমে চলে এলো। ইমামা তখন তার দিকে তাকিয়ে রইল। কোন জিনিস মানুষকে বদলে দেয়? সময়, পরিস্থিতি, জীবন, অভিজ্ঞতা, যাতনা, অনুসন্ধান, ভালোবাসা, নাকি দয়াময় আল্লাহ? ইমামা টিভি অফ করতে করতে ভাবল। সালারের সঙ্গে সংঘটিত এই কথোপকথন তার জন্য অনেক সহজতর তৈরি করে দিয়েছে। পুনরায় ডিনারে গিয়ে সে সেখানে উপস্থিত লোকদের চরিত্র বিচার করতে শুরু করেনি। এবার তাদেরকে তার কাছে এতটা খারাপ মনে হয়নি। তুমি কারোর সঙ্গে কথা বলো না কেন? ছোট একটি ডিনার থেকে ফিরে বাসায় পৌঁছে কাপড় বদলাতে বদলাতে সালাদ তাকে প্রশ্ন করলো। ইমামা উপন্যাস পড়তে পড়তে চমকালো। কি কথা? যে কোনো কথা, সালার বিছানায় বসতে বসতে বলল। কেউ কিছু জিজ্ঞেস করলে তো আমি উত্তর করি। তুমিও কাউকে কিছু জিজ্ঞেস করো। অনুষ্ঠানে ইমামার নীরবতাকে সে লক্ষ্য করছিল। কি জিজ্ঞেস করব? ভালো মন্দ জিজ্ঞেস করো, পরিবার সম্পর্কে জানতে চাও, বাচ্চাদের নিয়ে কথা বললো। হায় আল্লাহ ইমামা, এসব তো কোনো নারীকে বলে দিতে হয় না যে তারা একে অপরকে কী নিয়ে কথা বলবে। কথা বলতে বলতে সালার বিব্রত হয়ে পড়ল। আচ্ছা, আমি চেষ্টা করব, ইমামা খানিক ভেবে বলল। এটাই আমার সামাজিক পরিমণ্ডল। এদের সঙ্গে তোমার বারবার দেখা হবে, এদের মধ্যে থেকেই তোমার বন্ধু বানাতে হবে। কিন্তু বন্ধু বানিয়ে আমি কি করব? ইমামা পুনরায় উপন্যাস খুলতে খুলতে বলল। সালা হাত বাড়িয়ে তার থেকে সেটি নিয়ে নিল। বই ভালো জিনিস, কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে, সেটাও সুন্দর। সালা গম্ভীর হলো। ইমামা তার মুখের দিকে তাকিয়ে রইল।
মানুষের থেকে লুকিয়ে লুকিয়ে পালাতে পালাতে এখন তাদের সাথে চলা অনেক কঠিন হয়ে পড়েছে। ইমামা নিজেও বুঝতে পারলো না সে কী বলতে চাচ্ছে। এজন্যই আমি চাচ্ছি তুমি মানুষের সঙ্গে মেলামেশা করো। এখন লুকানোর প্রয়োজন নেই। যেখানে আমি তোমাকে নিয়ে যাই সেখানে তুমি আমার পরিবার। সেখানে কেউ তোমার ব্যাপারে তত্ত্ব তালাশ করবে না। সালা তাকে বোঝাতে লাগলো। আচ্ছা, আমি চেষ্টা করব। ইমামা অনুভূতি শূন্যভাবে সালার থেকে উপন্যাসটি নিতে নিতে বলল, ভাবিদের ওখানে আসা যাওয়া করো। সালার এখন তাকে নৌসিনের ব্যাপারে বলছে। যাই তো, ইমামা উপেক্ষার ভঙ্গিতে বলল। সালা নিঃশব্দে তাকে কিছুক্ষণ দেখতে থাকলো। এখন এভাবে তাকিয়ে থেকো না আমার দিকে। তার দৃষ্টি অনুভব করে ইমামা ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। আমি বললাম না আমি চেষ্টা করব। সালা চুপচাপ কম্বল জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ইমামা আবারও বই পড়তে লাগলো, কিন্তু খানিক পরে সালারের দৃষ্টি পুনরায় তার চেহারায় নিবদ্ধ অনুভূতি হলো। এখন কি আবার? সে খানিক বিরক্ত হয়ে সালারের দিকে তাকালো। কিছু না। ইমামা তার দৃষ্টিতে এক অদ্ভুত প্রতিক্রিয়া লক্ষ্য করল। সালার বেশ গভীরভাবে কিছু ভাবছে। ঈদের 2 সপ্তাহ পর ইসলামাবাদে একটি হোটেলে তাদের অলিমা অনুষ্ঠান সংঘটিত হলো। সালার জেদ না করলে সিকান্দার ওসমান কখনোই এই অনুষ্ঠান ইসলামাবাদে করতেন না। অলিমা অনুষ্ঠান খুব সাদাসিধেভাবেই হলো। প্রায় 2000 মানুষের উপস্থিতিতে ইমামা প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল। তা সত্ত্বেও তার ভালো লাগছিল। নিয়মতান্ত্রিকভাবে সে সালারের পরিবারের অংশ হয়ে যেন কোনো নিরাপদ ছাদের নিচে স্থান পেল। অলিমার জন্য তারা 2 সপ্তাহের জন্য বাহামাস এসেছে। পাকিস্তানের বাইরে সালারের সঙ্গে এটি তার প্রথম ভ্রমণ। তাদের দুজনের কেউই জানে না এই 15 দিনের মতো প্রশান্তিময় ও নিশ্চিন্ত সময় জীবনের কখনো আসবে কি না। তাদের সম্বন্ধ নতুন, কিন্তু সম্পর্ক প্রাচীন। সালারের ফোন ইন্টারন্যাশনাল রোমিংয়ে রয়েছে, কিন্তু দিনের বেশিরভাগ সময় তা অফ করে রাখে। ব্যাগ ও তৎসম্পর্কিত কার্যক্রম তার জীবন থেকে 15 দিনের জন্য ছুঁড়ে ফেলেছে। সালার আগেও 2 বার বাহামাস এসেছিল। ওখানকার যেসব স্থানে সামুদ্রিক মাছ অত্যন্ত জনপ্রিয়, ওই সকল জায়গায় সালার তাকে নিয়ে গেল। আমারও আমাদের বাড়িতে এমন একটি জাঞ্চ বানাবো। সালার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার কাছে এটি হাস্যরস মনে হলো, কিন্তু ইমামা একদম গম্ভীর। কোথায় বানাবে? সালার যেন তাকে কিছু একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলো। হ্রদে। ইমামার চেহারা আগের মতোই গম্ভীরত। আর হ্রদ কোথা থেকে আসবে? সালার হকচকিয়ে হলো। সেটা তুমি বানাবে। সালা তার মুখের দিকে তাকিয়ে রইল। ওই হ্রদে পানি কোত্থেকে আসবে? ইমামা এক মুহূর্ত ভাবল। নদী থেকে। সালা হেসে উঠল, কিন্তু ইমামা হাসল না। পানির নদী আবিষ্কার করা দুধের নদী আবিষ্কার করার চেয়েও বেশি কঠিন, সুইটহার্ট। বলতে বলতে সে ইমামার কাঁধে বাহু ছড়িয়ে দিল। ইমামা তার হাত ছড়িয়ে নিল। তুমি বানিয়ে দিবে না? এটা প্রশ্ন নয়, হুঁশিয়ারি ছিল। আমি এখানে মাঝে মধ্যে আসব। তাছাড়া আগামী বছর আমি তোমাকে মরিশাস নিয়ে যাব, তার পরের বছর মালদ্বীপ। ইমামা তার কথা থামিয়ে দিল। তুমি হ্রদ বানিয়ে দেবে না? ইমামা, হ্রদ আমি কিভাবে বানাবো? হ্যাঁ, এটা হতে পারে যে আমরা এমন জায়গায় বাড়ি বানাবো যেখানে আগে থেকেই প্রাকৃতিকভাবে এমন পানি উৎস আছে। সালাদ তাকে বাহানা বানিয়ে বোঝানোর চেষ্টা করলো। হ্যাঁ, এটা দারুণ বলেছ। এই বাহানার সাথে সাথেই কার্যকরও হলো। সালার যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সালার, তুমি অনেক ভালো। ইমামা এখন অত্যন্ত ভালোবাসা ভরে তার হাত ধরে বলল। ইমামা, এটা ব্ল্যাকমেইল। সালার হাত ধরে দীর্ঘশ্বাস ফেলে আপত্তি করল। ইমামা সালারের মিথ্যা বাহানাকে এখন তার গলার কাঁটা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। ইমামা অত্যন্ত শান্তভাবে কাঁধ কুঁচকে হাসতে হাসতে বলল। এরপর ইমামা তার আর সারাদিন জাঞ্জের কথা মুখেও আনল না। সালার এতে আল্লাহ তাআলার শুকর আদায় করল। তার বিশ্বাস ছিল ইমামা এটা ভুলে যাবে। পাকিস্তান ফেরার 4 দিন পর ইমামা গর্বিত ভঙ্গিতে সালারকে সেই বাড়ির নতুন ডিজাইন দেখালো। এই ডিজাইনে হ্রদের পাশাপাশি জাঞ্জের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন আর সে তাকে কীই বা বলতে পারে। এই হানিমুনের ফলে সালারকে চরম মূল্য দিতে হচ্ছে।
ইমামা পৃথিবীর প্রথম নারী যে কিনা হানিমুনে গিয়ে হ্রদ এবং জাঞ্জ শপিং করে এনেছে। আর সালার পৃথিবীতে প্রথম স্বামী যে কিনা এই শপিংয়ের কোনো আপত্তি করেনি। তাতে অ্যাপার্টমেন্টের দেওয়ালে এখন আর কিছু ছবি যুক্ত হয়েছে, আরও কিছু স্মৃতি ও সুন্দর মুহূর্ত। তাদের অলিমার ফটোশ্যুট, পিচরঙা সারারা পরে ব্ল্যাক ডিনার স্যুট পরিহিত সালারের সঙ্গে কোণে সেজে বসে আছে সে। এটা সালারের প্রিয় ছবি। তার পাশেই তাদের হানিমুনের ছবিগুলো। তাতে তারা প্রায় একরঙা সাদা টি শার্টে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে। এই সবকটি ছবি কেবল একটি জিনিসই কমন, তাদের চোখ মুখে ফুটে ওঠা আনন্দ ও দ্রুতি। তাদের ঠোঁটে লেগে থাকা সেই হাসি, যে কেউ এগুলোর দিকে তাকালে হাসতে হতে বাধ্য হবে। দে ওয়্যার মেড ফর ইচ আদার। তারা একে অপরের জন্য সৃষ্টি হয়েছে। অন্তত এই ছবিগুলো সে কথারই প্রমাণ যথেষ্ট।